আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ যে আমার ইউনিট আছে সেখানে 3D স্থানাঙ্ক জ্যামিতির সমতল নিয়ে। প্রথমেই জেনে নিতে হবে সমতল কাকে বলে। কোনো একটা তল নিলাম, সেই তলের উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যদি সম্পূর্ণভাবে ওই তলের উপর অবস্থান করে তাহলে ওই তলকে আমরা বলবো সমতল। ধরো আমরা উদাহরণ হিসেবে সমতলকে আমরা বললাম একটা টেবিলের উপরিতল। টেবিলের উপরিতলে যদি একটা দণ্ড রাখো, দেখবে দণ্ডের প্রত্যেকটা বিন্দু ওই টেবিলের উপরিতলকে স্পর্শ করছে। কিন্তু আমরা একটা টিনকে বক্রতল বলি। তো কেন বলি? কারণ টিনের উপরে ওইরকম একটা যদি তুমি দণ্ড রাখো, দেখবে দণ্ডের প্রত্যেকটা বিন্দু টিনের উপরিতলকে স্পর্শ করছে না, কয়েকটি বিন্দু স্পর্শ করছে। তাই জন্য টেবিলের উপরিতল একটা সমতল হয়ে যায়, আর টিনের উপরিতল ওটা একটা বক্রতল হয়ে যায়। এরপরে এখানে যেটা আছে এক্স ওয়াই জেড তিনটে আমার চলরাশি, তাদের যে কোনো একটা একঘাত সমীকরণ কিনা একটা সমতলকে সূচিত করবে। যেটা তোমরা ক্লাস 11-এ দেখেছো, এক্স আর ওয়াই এর যে কোনো একঘাত সমীকরণ একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক এখানে এক্স ওয়াই জেড এই তিনটে চলরাশির একটা একঘাত সমীকরণ এখানে সমতলকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু 3D তাই এক্স ওয়াই জেড তিনটে এখানে চলরাশি তোমরা দেখতে পাবে। তাই লিখেছি একটা সমতলের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে এই যে এ বি সি ডি এগুলো সবই ধ্রুবক, কিন্তু এই এ বি সি অর্থাৎ এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ এই তিনটে যেন একসাথে শূন্য না হয়ে যায়। তাহলে এটা একটা আমার সমতলের সাধারণ সমীকরণ দাঁড়ালো। এইবার এখানে বিভিন্ন সমতলের সমীকরণ আমরা দেখে নেব। প্রথমেই আসছে একটি বিন্দুগামী সমতলের সমীকরণ কার্তেশীয় ফর্মে কি করে করতে হয়। একটা বিন্দু আমি নিয়ে নিয়েছি x1 y1 z1। এই বিন্দুগামী একটা সমতলের কার্তেশীয় সমীকরণকে দেখতে হয়ে যায় a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0, যেখানে একই কথা এবিসি ধ্রুবক আর একত্রে শূন্য নয়। এবার এটা কি করে আসছে? আমরা জানি কোনো একটা সমতলের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিলাম। এইবার বলেছে যে এই 1 নম্বর একটা সমতল দেখো বলে দিয়েছে x1 y1 z1 বিন্দুগামী। তাহলে ওই x1 y1 z1 দিয়ে সিদ্ধ করবে সমীকরণটা, তাহলে দেখতে হয়ে যাবে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার তুমি এখান থেকে যদি 1 মাইনাস 2 করে দাও, দেখো পাবে সেক্ষেত্রে a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস b ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমার নির্ণেয় সমতলটা সমীকরণ। দেখো আমি তাই লিখে নিয়েছি, যেখানে এ বি আর সি হচ্ছে ওই সমতলটার বললাম যে তিনটে ধ্রুবক এবং একত্রে শূন্য নয়। এবং পরবর্তীকালে খুব খেয়াল করে দেখবো এই যে এ বি সি এগুলো ধ্রুবক তো আমরা এখানে দেখতেই পেলাম, তার সাথে এ বি সিকে আরও একটা দেখবে এর পরবর্তীকালে আসবে। ধরো এটা একটা সমতলের সমীকরণ, সমতলের চিত্র আমি একটা এঁকে নিচ্ছি। এই এবিসি গুলো দেখতে হবে কেমন বলতো, এই সমতলের উপরে লম্বভাবে অবস্থান করছে। কীভাবে লম্বভাবে অবস্থান করছে? ধরো একটা রেখাংশ এঁকে নিলাম, এই লম্বভাবে অবস্থান করছে একটা রেখাংশ, এটাকে বলা হয় ওই সমতলের অভিলম্ব, একটা সরলরেখা। কোনো একটা সমতলের উপরে লম্বভাবে অবস্থান করছে একটা এরকম সরলরেখা, অভিলম্ব এঁকে নেব। তার যদি আমি দিক অনুপাতগুলো বের করি, সেটাই অর্থাৎ ডিআর যদি বের করি, সেটাই কিন্তু দেখতে পাবো এরপরে আমার এবিসিটা হবে। এটা আমরা এর পরবর্তীকালে দেখবো বিভিন্ন কাজ করতে গিয়ে আসছে কেমন ব্যাপারটা। আমরা পৃষ্ঠার তলটাকে যদি সমতল বলি, তার উপরে পেনটা যেভাবে ঠিক সমতলটার উপরে দাঁড়িয়ে আছে, ঠিক সেটাই হচ্ছে অভিলম্ব। কিন্তু মানে সমতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে থাকা একটা রেখাংশ হচ্ছে অভিলম্ব, তার দিক অনুপাতে কিন্তু আলটিমেটলি এবিসিটা হয়ে দাঁড়াবে। এরপরে নিয়ে নিচ্ছি যে তিনটে আমার বিন্দু দিয়ে দিয়েছে x1 y1 z1 আর x2 y2 z2 আর x3 y3 z3। এই তিনটে বিন্দুগামী একটা সমতলের সমীকরণ আমাকে বের করতে বলেছে। এই তিনটে বিন্দুগামী একটা সমতলের কার্তেশীয় সমীকরণ লিখে দেখতে হয়ে যায় ডিটারমিন্যান্ট ফর্মে এরকম, অর্থাৎ x মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান
আর এখানে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, y3 মাইনাস x3 মাইনাস x1, y3 মাইনাস y1 আর z3 মাইনাস z1 এই ডিটারমিনেন্টটা পুরোটা নাকি ইকুয়াল টু 0। এটা কেন আসছে? কারণ কোনো একটা সমতল এই বিন্দুগামী হলে একটু আগে দেখলাম তার সমীকরণটা দেখতে হয়ে যায় a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। এটা এক নম্বরতে রেখে দিলাম। এই যে এই বিন্দুগামী সমতলের সমীকরণ এটা, এই সমতলটাই আবার এই বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে এখানে সিদ্ধ করবে। তাহলে দেখো এখান থেকে চলে আসছে a ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিলাম। এইবার এই যে এক নম্বর সমীকরণ এই বিন্দুগামী, সেটা আবার এই বিন্দু দিয়েও যাচ্ছে। দেখো তিনটে বিন্দুগামী সমতল যেহেতু, তাহলে ওটা দিয়ে সিদ্ধ করলে এই এক নম্বর সমীকরণ x3 y3 z3 সিদ্ধ করলে দেখো চলে আসছে a ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। এই যে 1 2 3 তিনটে সমীকরণ আসলো, এখান থেকে যদি এবিসি এর অপনয়ন করা যায় তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার নির্ণয় ওই তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ। এই তিনটে সমীকরণকে মানে সলভ করতে গেলে অপনয়ন করার নিয়মের জন্য আমরা কি করেছি, এদের সহগ যে ডিটারমিনেন্ট অর্থাৎ এবিসি এর সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা সেটা আমরা শূন্য করে দিয়েছি। সেটাই কিন্তু আমার নির্ণয় ওই তিনটে বিন্দুগামী সমতলে কার্টেসীয় সমীকরণ দেওয়া। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সূত্র। এরপরে বলেছে যে চারটি বিন্দু x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 আর x4 y4 z4 এই চারটি বিন্দু যে একই সমতলে থাকবে তার শর্ত বের করতে। একটু আগে দেখলাম যে তিনটে বিন্দু একই সমতলে থাকলে তার সমীকরণটা দেখতে হয়ে যায় x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, x3 মাইনাস x1, y3 মাইনাস y1, z3 মাইনাস z1 এই যে ডিটারমিনেন্টটা এটা ইকুয়াল টু 0 হচ্ছে এই তিনটে বিন্দুগামী একটা সমতলের সমীকরণ। এবার এই তিনটে বিন্দুগামী যে সমতলের সমীকরণ দাঁড়ালো, চতুর্থ বিন্দুটাও যদি ওই সমতলের উপরে অবস্থান করে তাহলে বলতে পারবো দেখো এই চারটে বিন্দু একই সমতলে অবস্থান করছে, অর্থাৎ তারা একই মানে সমতলে অবস্থান করবে, এটা বলতে পারবো। তাহলে এই বাদিকের যে ডিটারমিনেন্টটা সেটা যদি এই চতুর্থ বিন্দুটাতে সিদ্ধ করে, অর্থাৎ সিদ্ধ করছে, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা যদি চতুর্থ বিন্দু দিয়ে বসানোর পরে যদি সলভ করলে যদি 0 আসে তাহলে ক্লেম করতে পারবো যে চারটি বিন্দু একই সমতলে আছে। তাহলে যদি আমি x4 মাইনাস x1 আমি এখানে এই চতুর্থ বিন্দুতে সিদ্ধ করাচ্ছি এখানে, অর্থাৎ এখানে x এর জায়গায় x4, y এর জায়গায় y4, z এর জায়গায় z4 বসে, অর্থাৎ দেখতে এরকম হয়ে যাবে x4 মাইনাস x1, y4 মাইনাস y1 আর z4 মাইনাস z1। আর নিচের দ্বিতীয় আর তৃতীয় রো যেমন আছে এরকম লিখে ফেলি z2 মাইনাস z1, এটা x3 মাইনাস x1, y3 মাইনাস y1, z3 মাইনাস z1। এইবার এই ডিটারমিনেন্টটা সলভ করে যদি দেখি কোনো কারণে 0 আসছে তখন বলতে পারবো যে ওই চারটি বিন্দু একই সমতলে অবস্থান করছে। এরপরে আসছে ছেদিত অংশ আকারে কার্টেসীয় সমীকরণ, যেটা আমরা লিখে নিয়েছি একটা কার্টেসীয় সমীকরণ। ছেদিত অংশ আকারে দেখতে হয়ে যাবে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1, যেখানে এই এবিসি গুলো কি জিনিস, এবিসি হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দ্বারা যে ছেদিত অংশ তার দৈর্ঘ্য। অর্থাৎ এরকম একটা সমতল যদি এক্স অক্ষ, জেড অক্ষ, ওয়াই অক্ষকে ছেদ করে, তার মানে এই মূল বিন্দু থেকে এক্স অক্ষে যেখানে ছেদ করেছে সেই দৈর্ঘ্যটা এখানে এইটুকু a, অর্থাৎ সেই হিসেবে এই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে a00। আবার মূল বিন্দু থেকে যদি এইরকম ওয়াই অক্ষে বি একক দূরত্বে ছেদ করে, তাই এখানে বি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে 0,b,0। আর একই রকম মূল বিন্দু থেকে যদি জেড অক্ষে সি একক দূরে ছেদ করে তাহলে সেক্ষেত্রে এই ক্যাপিটাল সি বিন্দুটাও দেখতে হয়ে যাবে 0,0,c। এইভাবে হচ্ছে ছেদিত অংশ আঁকা, যেটা x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1। এটা তোমরা 11 সরলরেখা 2D যখন করেছো তখন দেখবে এইটুকুও ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখানে যেহেতু 3D তাই এখানে z বাই c পার্টটাও এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে বলেছে অভিলম্ব আকারে একটা কার্টেসীয় সমীকরণ, সেটা দেখতে হয়ে যায় lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু স্মল p, যেখানে ওই পিটা হচ্ছে কোনো একটা মূল বিন্দু থেকে সমতলের দূরত্ব। যেমন এখানে একটা সমতল আমি নিয়ে নিচ্ছি আর এটা ওটা মূল বিন্দু,
এই মূল বিন্দু থেকে সমতলের উপর যে লম্ব আঁকা হলে তার যে দূরত্ব সেটা যদি স্মল পি হয় সেটা হচ্ছে স্মল পি। আর সমীকরণে যে এল এম এন এগুলো হচ্ছে ওই যে আমরা লম্বটা আঁকলাম অঙ্কিত লম্বে তার যে দিক কোসাইন সেটাই হচ্ছে এল এম এন। অর্থাৎ এখানে যে পি কিউ যে লম্বটা ওই ও কিউ যে লম্বটা তার দিক কোসাইন হচ্ছে এল এম এন। তাহলে এখানে দেখছি আমার কোনো একটা অভিলম্ব আকারে সমীকরণ লিখতে গেলে একটা মূলবিন্দু থেকে সমতলের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা লাগবে সেটা স্মল পি, আর লাগবে হচ্ছে ওই যে লম্বটা আঁকলাম তার দিক কোসাইন অর্থাৎ এল এম এন। তাহলে আমি সমীকরণটা লিখতে পারবো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু স্মল পি এই ফর্মে। এরপর আছে একটা সাধারণ যে সমতলে কার্টেসীয় সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এই সমতলের সমীকরণকে ছেদিত অংশ আকারে যদি আমরা প্রকাশ করতে চাই সেভাবে কীভাবে করবো? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0 আমার বলে দেওয়া আছে। সেখান থেকে লিখে নেব এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু মাইনাস ডি। এইবার এই মাইনাস ডি দিয়ে যদি ভাগ করে দিই এটা দেখতে হয়ে যাবে এরকম, এক্স বাই মাইনাস ডি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস ডি বাই বি প্লাস জেড বাই মাইনাস ডি বাই সি ইকুয়াল টু 1। এখানে এইটাকে যদি আমরা এই ফর্মে লিখি অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, যেখানে স্মল ক্যাপিটাল এ মানে হচ্ছে ডি বাই স্মল এ, ক্যাপিটাল বি মানে হচ্ছে মাইনাস ডি বাই স্মল বি, আর ক্যাপিটাল সি মানে হচ্ছে মাইনাস ডি বাই স্মল সি। এই ফর্মে লেখা হয়ে গেলে দেখো এটা একটা ছেদিত অংশ আকারে সাজানো হয়ে গেল। তাহলে যে কোনো একটা সাধারণ সমীকরণকে কিন্তু আমরা এইভাবে ছেদিত অংশ আকারে প্রকাশ করে নিতে পারি। এরপর বলেছে এরকম একটা সমতলের সাধারণ কার্টেসীয় সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করো। কী করে করবো? সেক্ষেত্রে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। এখান থেকে লিখতে পারি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু মাইনাস ডি, সেটাকে মাইনাস ডিটাকে আমি নাম দিলাম ডি ড্যাশ। এবার কি করব? এই বোথ সাইডে এইখানে আমরা ভাগ করব হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে। প্লাস মাইনাস সেক্ষেত্রে কিন্তু দুটো নেবো না, একটাই নেবো, হয় প্লাস অফ ওটাতে ভাগ করবো অথবা মাইনাস অফ ওটাতে ভাগ করবো। সেটা কি করে বুঝবো? এই যে ডান দিকে নিয়ে যাওয়ার পরে মাইনাস ডি করার পরে যে ডি ড্যাশ লিখলাম এর সাইন দেখবো। যদি দেখি ডি ড্যাশের সাইন আমার প্লাস থাকছে, যদি ডি ড্যাশ যদি প্লাস নিই তাহলে সেক্ষেত্রে আমি প্লাসটা নেবো, আর ডি ড্যাশ যদি দেখি মাইনাস নিচ্ছে তাহলে এখান থেকে তখন মাইনাসটা নেবো। মানে যখন যেটা হবে তখন সেটা নেবো। ডি ড্যাশ যদি প্লাস হয় তাহলে প্লাস নেবো হচ্ছে, আর ডি ড্যাশ যদি মাইনাস থাকে তাহলে মাইনাস নেবো। তার কারণটা কি আমি বলে দিচ্ছি দেখো। তাহলে ভাগ করলে দেখো এখানে চলে আসবে দেখতে এ বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি ইন্টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস এরকম প্লাস সি বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড ইকুয়াল টু এইদিকে আসছে ডি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু জেড। এটাই এবার এখানে দেখো এটাকে যদি লিখি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, যেখানে এল মানে বোঝাচ্ছে আমরা রুট ওভার অফ স্কোয়ার এরকম, এম মানে লিখছি বি বাই রুট ওভার অফ এটাকে, আর এনটাকে বোঝাচ্ছি সি বাই রুট ওভার এটাকে। আর যেহেতু পিটাকে লিখছি আমরা ওই ডি ড্যাশ বাই রুট ওভার অফ এটা, এবার আমরা একটু আগে দেখলাম যে পি এই যে আমার কোনো একটা অবিলম্ব আকারে যে পি, সেই পিটা মানে হচ্ছে মূলবিন্দু থেকে ওই সমতলের লম্ব দূরত্ব। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না তার মানে এই ভ্যালুটা পজিটিভ হতে হবে। ওই জন্য উপরের সাইন আর নিচের সাইনটা সেম হতে হবে পজিটিভ করার জন্য। একটা প্লাস মাইনাস হলে এটা তখন নেগেটিভ হয়ে যাবে। ওই জন্য বলেছি যদি ডি ড্যাশটা পজিটিভ থাকে অর্থাৎ ডিটাকে ডান দিকে নেওয়ার পর যদি দেখি এইখানে যে সংখ্যাটা থাকছে সেটাতে পজিটিভ তাহলে তখন পজিটিভ দিয়ে নিচে প্রত্যেকটাকে ভাগ করব। আর যদি দেখি এখানে নেগেটিভ আসে তাহলে প্রত্যেকটাকেই এই মাইনাস অফ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ভাগ করে নেবো। তাহলে আমার অবিলম্ব ছেদিত অংশ আকারে অবিলম্ব আকারে চলে আসবে ওই সমতলটা সমীকরণ। এরপরে চলে আসছি আমরা সমতলের ভেক্টর সমীকরণ নিয়ে। তার আমরা প্রথমেই চলে আসছি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী
এবং কোনো নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব একটা সমতলে ভেক্টর সমীকরণ বের করতে চাইছি। অর্থাৎ ভেক্টর সমীকরণ সমতলে বের করতে গেলে দুটো জিনিস, একটা নির্দিষ্ট বিন্দুগামী আর একটা কোনো নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব, এরকম সমতলে ভেক্টর সমীকরণ বের করতে চাইছি। প্রথমে একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ A1 A2 A3 বিন্দুগামী নিয়ে নিচ্ছি, যার অবস্থান ভেক্টর হচ্ছে ভেক্টর A। আর এই সমতলটার উপর একটা লম্ব ভেক্টর নিয়ে নিয়েছি n ভেক্টর। তাহলে এই সমতলটা ভেক্টর সমীকরণ দেখতে হয়ে যাবে r ভেক্টর মাইনাস a ভেক্টর তার সাথে n ভেক্টরের ডট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ডট প্রোডাক্ট করে দিলে আসছে r ভেক্টর ডট n ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর ডট n ভেক্টর। কেমনভাবে আসছে সেটা দেখি। একটা সমতল নিয়ে নিয়েছি, সেই সমতলের উপরে কোনো ওই সমতলের উপর নির্দিষ্ট একটা বিন্দু যেটা a বিন্দু, সেটাকে a ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আর ওই a ভেক্টরটা অবস্থান ভেক্টর যেহেতু স্মল a ভেক্টর, সেটাকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে তো অবস্থান ভেক্টর বের করি, তাহলে এখানে ও a ভেক্টরটাকে আমরা এই যে a ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করেছি। আর ওই সমতলের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নিয়েছি p বিন্দু, তার অবস্থান ভেক্টর অর্থাৎ OP ভেক্টরটা হচ্ছে r ভেক্টর হিসেবে লিখে নিয়েছি। আর ওই সমতলের উপর যে লম্ব ভেক্টর সেটা এখানে n ভেক্টরটা। এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে AP যে কানেক্টিং যে আমার ভেক্টরটা সেটা সমতলের উপর অবস্থিত। এবার সমতলের উপরে যেহেতু n ভেক্টরটা লম্ব, তার মানে ওই সমতলের উপরে যে কোনো এরকম ভেক্টরের সাথেই n ভেক্টরটা লম্ব হবে। তাই এখানে বলা যায় এই n ভেক্টরটা আর AP ভেক্টরটা এরা পরস্পর লম্ব, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট তাহলে কিন্তু হবে আমার 0। এবার আমার বের করার দরকার হচ্ছে AP ভেক্টর। AP ভেক্টর মানে হচ্ছে P বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস A বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ R ভেক্টর মাইনাস A ভেক্টর। এখানে যদি বসিয়ে দিই আমার সমতলের সমীকরণটা কিন্তু তৈরি হচ্ছে R ভেক্টর মাইনাস A ভেক্টর ডট n ভেক্টর ইকুয়াল টু 0। এইটাই কিন্তু আমার সমতলের ভেক্টর সমীকরণ। এটাকে যদি আমি ডট প্রোডাক্টটা করি তাহলে দেখতে হয়ে যাবে এরকম R ভেক্টর ডট n ভেক্টর মাইনাস A ভেক্টর ডট n ভেক্টর, সাইড চেঞ্জ করে দিলে চলে আসবে r ভেক্টর ডট n ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর ডট n ভেক্টর। এটাই কিন্তু আমার ভেক্টরের সমীকরণ, ভেক্টর সমীকরণ আমার একটা সমতলের। এরপর আমরা নিয়ে নিচ্ছি একটা ভেক্টর সমীকরণ যদি সমতলে দিয়ে দেয়, সেখান থেকে কার্তেশীয় সমীকরণ কী করে বের করবো সমতলটা সেটা দেখে নেব। অর্থাৎ একটু আগে যেটা দেখলাম r ডট n করে আমার a ডট n আসছে, অর্থাৎ a ডট n যেহেতু এদের করলে ডট প্রোডাক্ট করলে একটা নির্দিষ্ট সংখ্যা পাবো, অর্থাৎ r ডট n করলে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। ধরো আমি একটা ভেক্টর সমীকরণ আমি সমতলের ধরে নিচ্ছি, এরকম আমাকে দিয়ে দিয়েছে যে r ডট 5i মাইনাস 2j মাইনাস 3k এইটা সমান বলে দিয়েছে 7। এরকম আমরা একটা ভেক্টর সমীকরণ দিয়ে দিয়েছে আমার সমতলের। এটাকে বলেছে কার্তেশীয় সমীকরণ লিখতে। সেক্ষেত্রে কি করব, শুধুমাত্র আর ভেক্টরটা জায়গা লিখে নেব xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ দিয়ে তারপরে ডট প্রোডাক্ট করে দিলে হয়ে যাবে। অর্থাৎ এখানে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ বসিয়ে, যেটা আমার n ভেক্টর এখানে অর্থাৎ 5i ক্যাপ মাইনাস 2j মাইনাস 3k, এটা করে দিলে ডট প্রোডাক্ট করে দিলে দেখো চলে আসছে 5x মাইনাস 2y মাইনাস 3z ইকুয়াল টু ডট প্রোডাক্ট। আমরা জানি i এর কম্পোনেন্ট গুণ হয়, যেটা কম্পোনেন্ট গুণ হয় যে কম্পোনেন্ট গুণ হয় আর কে কম্পোনেন্ট গুণ হয়। তাহলে এইটা যেটা তৈরি হয়ে গেল এটাই কিন্তু আমার ওই সমতলের নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং দেখো, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ আর জেড এর যে সহগ, এক্স এর সহগ ওয়াই এর সহগ আর জেড এর সহগ, এইগুলো কিন্তু আলটিমেটলি তৈরি হয়ে গেল এই যে ওই যে সমতলের উপর যে লম্ব ভেক্টরটা তার কার্তেশীয় উপাংশগুলো, অর্থাৎ আয়ের যে সহগ জেড সহগ আর কে সহগগুলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অর্থাৎ কোনো একটা যে সমতলের সমীকরণের যে আমার এক্স এর সহগগুলো সেগুলো আলটিমেটলি ওর লম্বের যে আয়ের সহগ জেড সহগ কে সহগ। তাই বলা হয় এই যে এক্স এর আগে যেগুলো থাকে ওয়াই এর আগে যেগুলো থাকে জেড এর আগে যেগুলো থাকে, এগুলো কিন্তু ওর উপরে কোনো একটা লম্বের অর্থাৎ অবিলম্বের কিন্তু দিক অনুপাত। একটা কোনো সমতলের আগে যে সহগগুলো এক্স এর সহগ ওয়াই এর সহগ যেগুলো থাকে এগুলো কিন্তু ওই সমতলের দিক অনুপাত নয়, ওগুলো হচ্ছে ওই সমতলের উপরে লম্বভাবে অবস্থিত কোনো একটা সরলরেখার দিক অনুপাত। এইটা কিন্তু এখানে মাথায় রাখতে অঙ্ক করতে গেলেও কাজে লাগবে।
এটাকে কিন্তু বিপরীত ক্রমে আমরা কিন্তু কার্টেসিয়ান সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ নিয়ে যেতে পারি। এরকম সমীকরণ দিয়ে দিলে সেক্ষেত্রে এই এক্স আই যে এগুলোর আই ক্যাপ হিসেবে নিয়ে নেবো, আর এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ আর জেড এর সহগ যেগুলো থাকবে সেগুলোকে আই জে কে দিয়ে মাঝখানে ডট আকারে লিখে ডান দিকে সংখ্যাটা বসিয়ে দিলেই কিন্তু আমার তারপরে এক্স আই ক্যাপ ওয়াই জে কে বা জেড কে ক্যাপ আর ভেক্টর আকারে ধরে নিলেই আমার কিন্তু তোমার ভেক্টর সমীকরণটা তৈরি হয়ে যাবে সমতলটা। আরও যদি ইজিলি আমি ডিরেক্ট লিখতে চাই তার মানে সেক্ষেত্রে হয়ে যাবে প্রথমে আর ভেক্টরটা লিখে নেবো, ডট দিয়ে হয়ে যাবে এক্স এর সহগ আই ক্যাপ, তারপরে ওয়াই এর সহগ জে ক্যাপ আর জেড এর সহগ কে ক্যাপ ইকুয়াল টু যেটা কনস্ট্যান্ট ডান দিকে দেওয়া থাকবে সেটা। এইভাবে কিন্তু আমরা কার্টেসিয়ান সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে রূপান্তর করে নিতে পারি। এরপরে আমরা সমতলের ভেক্টর সমীকরণ বের করতে চাইছি অবিলম্ব আকারে। সেটা দেখতে হয়ে যাবে আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডি, যেখানে ডি হচ্ছে মূলবিন্দু থেকে ওই সমতলের দূরত্ব, আর এন ক্যাপটা হলো ওই সমতলের উপর লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর। এখানে একক ভেক্টরটা মাথায় রাখতে ওই জন্য কিন্তু ক্যাপ দিয়ে দিয়েছি, যেহেতু এটা একক ভেক্টর। এটা প্রমাণটা কেমন দেখো, আমি এখানে মূল বিন্দুটাকে ও দিয়েছি, ও থেকে এই সমতলের উপর যে লম্ব দূরত্ব সেটাকে আমি ডি দিয়েছি, আর এখান থেকে এই লম্বটাই যেহেতু একক ভেক্টর তাহলে এটা এন ক্যাপ। তাহলে দেখো এখান থেকে এই ও বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব হচ্ছে ডি, আর ও থেকে এন এর ডিরেকশনটার জন্য এন ক্যাপ দেওয়া আছে। তাহলে এই ও এন ভেক্টরটা দেখো তুমি পেয়ে যাবে, ও এন ভেক্টরটা হয়ে যাবে দেখো ডি ইন্টু এন ক্যাপ। এক্ষেত্রে ওএন ভেক্টরটা পেয়ে যাবে। ওএন ভেক্টর মানে হচ্ছে এন বিন্দুর অবস্থান ভেক্টর, তাই এখানে লিখে নিচ্ছি এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি এন ক্যাপ। আর ধরে নিচ্ছি ওই সমতলের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি বিন্দু, তার অবস্থান ভেক্টর ওপি, সেটাই হচ্ছে আর ভেক্টর আকারে ধরে নিচ্ছি। এখান থেকে তুমি বের করতে পারবে এন পি, এই ভেক্টরটা বের করতে পারো, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এন বিন্দুর অবস্থান ভেক্টর। এইটা স্পষ্টতই দেখো যে এই যে এনপি যে ভেক্টরটা সেটা তো সমতলের উপর অবস্থিত, আর ওই সমতলের উপর লম্বভাবে অবস্থান করছে এই এন ভেক্টরটা। তাহলে দেখো এরা দুজন পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ আমি এখানে লিখছি দেখো এনপি ভেক্টর তার সাথে দেখো লম্ব হবে এন ক্যাপ এই ভেক্টরটা। তার মানে তাদের ডট প্রোডাক্ট জিরো হবে। সেখান থেকে তাহলে বলতে পারি আর ভেক্টর মাইনাস ডি এন ক্যাপ ডট এন ক্যাপ ইকুয়াল টু দেবে জিরো। তাহলে এখানে ডট প্রোডাক্ট করি, তাহলে আসছে দেখো আর ভেক্টর ডট এন ক্যাপ মাইনাস ডি ভেক্টর, তার সাথে আসছে দেখো এন ক্যাপ ওই ভেক্টরটা মডুলাস স্কোয়ার ইকুয়াল টু জিরো। যেহেতু এন ভেক্টরটা আমার একক ভেক্টর তাহলে তার মান দাঁড়াবে দেখো মডুলাস দাঁড়াবে 1। তাহলে এখান থেকে এটা আসলো, সেখান থেকে আমার যেটা এটা ক্যাপ হবে এন ক্যাপ ইকুয়াল টু ডি। এটাই কিন্তু আমার প্রমাণ করতে দিয়েছিল যে আর ভেক্টর তার সাথে এন ক্যাপ করলে ডি আসবে। ডিটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব, আর এন ক্যাপটা হচ্ছে ওর উপর একটা লম্বভাবে অবস্থিত একটা একক ভেক্টর। এটাই হচ্ছে সমতলের ভেক্টর ফর্মে অবিলম্ব আকারে সমীকরণ। এরপরে বলেছে তিনটে বিন্দুগামী সমতলে ভেক্টর সমীকরণ বের করতে। আমি দেখো তিনটে বিন্দু একটা সমতলের উপর ধরে নিয়েছি, এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু। তাদের অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে ধরে নিয়েছি এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর। আর ওই সমতলের উপর আর একটা আমার যে কোনো বিন্দু ধরে নিয়েছি বি বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর। এরপরে আমি এ বি এসি আর এপি এই তিনটে ভেক্টর বের করে নিচ্ছি। এপি ভেক্টর হয়ে যাবে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবি ভেক্টর হিসেবে বের করতে পারবো, এসি ভেক্টর বের করতে পারবো। এইবার আমার একটা সমতলের সমীকরণ বের করতে গেলে আমরা জানি ভেক্টর ফর্মে দুটো জিনিস লাগে, একটা নির্দিষ্ট বিন্দুগামী, আর আমার লাগে যে যে ওই ভেক্টরটা কার সাথে লম্ব। তাহলে এখানে জিনিস একটা যেটা দেখতে পাবো যে এই এপি ভেক্টরটা দেখো ওই সমতলের উপরে একটা ভেক্টর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এপি ভেক্টরটা ওই সমতলের উপরে একটা নির্দিষ্ট ভেক্টর, আর দরকার ওই সমতলের উপরে একটা অভিলম্ব ভেক্টর দরকার। তাহলে দেখো এই এবি এসি ওগুলোও তো ওই সমতলের উপর অবস্থান করছে, আর এবিএসি ওই সমতলের উপর একটা লম্ব ভেক্টর চাইছি। তাই কি করব, আমরা ভেক্টরে ওখানে দেখেছি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তাদের উপর লম্বভাবে অবস্থান করছে, অর্থাৎ এইভাবে দেখো এদের উপর লম্বভাবে অবস্থান করবে, একটা ভেক্টর আমি পেয়ে যাব, যেটাই কিন্তু আমার এন ভেক্টর দরকার সেটা পেয়ে যাব। অর্থাৎ এখানে এবি ভেক্টর আর বিসি ভেক্টর, এবি আর এসি এই ভেক্টর দুটো যদি ক্রস করি তাহলে দেখো যেটা আমি এন ভেক্টর বের করতে চাইছি সেটা পেয়ে যাব। তাহলে ওটাই দাঁড়াবে আমার এন ভেক্টর, যেটা কিনা ওই সমতলের উপর লম্বভাবে অবস্থান করছে এমন একটা ভেক্টর। এইবার সেই এন ভেক্টরটা দেখো অবভিয়াসলি এখানে এই যে এপি ভেক্টর তার সাথে দেখো লম্ব, এই যে এন ভেক্টরটা দেখো এপি ভেক্টরের সাথে লম্ব।
আর এপি ভেক্টরটা আমরা বের করতে পারবো আর বিন্দুর পি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দু অবস্থান ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। যেহেতু লম্ব তাহলে তার ডট প্রোডাক্ট করলে দেখো 0 হবে। এইভাবে আমরা কিন্তু তিনটে বিন্দুগামী যে কোনো একটা সমতলে ভেক্টর সমীকরণ আমরা বের করে নিতে পারবো খুব সহজেই। এরপর এই চ্যাপ্টারে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, যে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং দুটি প্রদত্ত ভেক্টরের সমান্তরাল একটা সমতলে ভেক্টর সমীকরণ কী করে লিখবো। দেখো একটা নির্দিষ্ট বিন্দু এ বিন্দুগামী যার অবস্থান ভেক্টর এ ভেক্টর লিখেছি, আর দুটি ভেক্টর বি আর সি এদের সমান্তরাল একটা সমতলের আমরা ভেক্টর সমীকরণ বের করতে চাইছি। সেক্ষেত্রে তার সমীকরণটা দেখতে হয়ে যায় আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর, যেখানে ল্যামডা মিউ হচ্ছে স্কেলার। এটা কিভাবে আসে, ধরো আমি এই সমতলের উপর একটা নির্দিষ্ট বিন্দু এ ধরে নিয়েছি আর ওর উপরে একটা যে কোনো বিন্দু পি ধরে নিয়েছি, তাহলে ওদের কানেক্টিং যে ভেক্টর এ পিটা ওই সমতলের উপর অবস্থান করছে, যেটা হয়ে যাবে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এপি ভেক্টর যেটা আমার সেটা তৈরি হয়ে যাবে কিন্তু আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা হলো। এইবার যেহেতু আমার এই সমতলটা দেখো দুটো ভেক্টরের সমান্তরাল, একটা বি ভেক্টরের সমান্তরাল আর সি ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এপি আর বি ভেক্টর আর সি ভেক্টর এই তিনটি ভেক্টর সমান্তরাল। তিনটে ভেক্টর এইভাবে সমান্তরাল হলে তাদের লিনিয়ার যোগফল দেখো 0 হয়, এটা আমরা আগেও শিখেছি। তাই হয়ে যাবে দেখো এপি ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস কিছু একটা স্কেলার দিয়ে গুণ করছি মিউ ইন্টু সি ভেক্টর, এটা 0। সেখান থেকে এপি ভেক্টর মানে জানি আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ল্যামডা বি ভেক্টর প্লাস মিউ সি ভেক্টর ইকুয়াল টু 0। সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আর ভেক্টর বাদিকে রেখে দিলে ওদিকে পাঠিয়ে দিলে এগুলো হয়ে যাবে, এইগুলো হয়ে যায় এরকম মাইনাস দিয়ে, মাইনাসটা তো আমরা লিখি না ওইটাকে, ওই সেক্ষেত্রে মাইনাস মিউগুলোকে আবার আমরা ল্যামডার হিসেবে প্রকাশ করেছি, আবার মাইনাস মিউ যেটা ওটাকে মিউ হিসেবে প্রকাশ করে আমার দেখো প্রদত্ত সমীকরণ চলে এসছে। অর্থাৎ আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর, এটাই হয়ে গেল আমার তিনটে। এটার সুবিধা কি, যে এক্ষেত্রে যে কোনো একটা এটা প্যারামেট্রিক ফর্মে একটা আমার কোশ্চেন থাকে, এরকম প্যারামেট্রিক ফর্মের সমীকরণ দিয়ে আমাকে বলে ভেক্টর ফর্মের সমীকরণ আমাকে বের করতে বলে। কেমন, ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরো আর ভেক্টর ইকুয়াল টু আমার দিয়ে দিয়েছে আই মাইনাস জে, এরকম দিয়েছে প্লাস টি ল্যামডা ইন্টু ধরো আই প্লাস জে প্লাস কে প্লাস মিউ ইন্টু বলেছে আই মাইনাস 2j প্লাস 3k। এরকম প্যারামেট্রিক ফর্মে আমার একটা ভেক্টর সমীকরণ দিয়ে বলেছে এটাকে ভেক্টর সমীকরণ বের কর। ভেক্টর সমীকরণ মানে আমরা যেটা শিখেছি আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর, ওই ফর্মে লিখবো। এটাকে দেখো দেখলেই বুঝতে পারছি যে এই ভেক্টর এই ফর্মে আমার দেওয়া আছে প্যারামেট্রিক ফর্মে, সেখান থেকে ক্লেম করতে পারি এটা তাহলে এ ভেক্টর, তুলনা করে এটা এ ভেক্টর পেয়ে যাবো, এটা তুলনা করে দেখো বি ভেক্টর পেয়ে যাবো, আর এটা তুলনা করে দেখো এটা সি ভেক্টর পেয়ে যাবো। তার মানে বুঝে যাচ্ছি এই ভেক্টরটা এই বিন্দুগামী আর এদের সমান্তরাল। আচ্ছা, তাহলে আমার ওই যে সমতলটার সমীকরণ আমি ভেক্টর ফর্মে চাইছি, সেক্ষেত্রে আমার দরকার আর ভেক্টর মানে আমি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, ওটা তো আর ভেক্টর হয়ে গেল, আর নির্দিষ্ট বিন্দুগামী সেটা আমি পেয়ে গেছি। আর দরকার দেখো ওই সমতলের উপর লম্বভাবে অবস্থান করছে এমন একটা ভেক্টর দরকার, এন ভেক্টরটা দরকার। সেটা কি করে পাবো, দেখো যেহেতু এই সমতলটা এই দুটো ভেক্টরের সমান্তরাল, তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে যেটা হবে সেটা কিন্তু দেখো সমতলের উপর লম্ব হবে। তাই আমি এখানে যেটা এন ভেক্টর যেটা হবে সেটা আলটিমেটলি আমার বি ক্রস সি করে আমি কিন্তু পাবো। তাই আমার এখানে টার্গেট থাকবে বি ক্রস সি বের করতে হবে। তোমরা ক্রস প্রোডাক্ট করতে জানো, সেই বি ক্রস সি করে আমার এন ভেক্টরটা পাবো। সেই এন ভেক্টরটা পেয়ে গেলে আমার ফর্মুলা হচ্ছে আর ডট এন ইকুয়াল টু এ ডট এন। আর ডট এন, এন পেয়ে গেলে এখানে আর ডট এন লিখতে পারবো, আর এটা তো এইটাই বললাম এ ডট এন করলে একটা ভ্যালু পেয়ে যাবে। এটাই যেটা পাবো সেটাই কিন্তু আমার এই প্যারামেট্রিক ফর্ম থেকে আমার যে ভেক্টর ফর্মে সেইখানে সমীকরণ। তারপরে যদি আমার বলে সেই ভেক্টর ফর্ম থেকে কার্তেশীয়, ভেক্টর ফর্ম থেকে কার্তেশীয় যেতে গেলে যেভাবে যেতে হয় সেভাবে আমরা কিন্তু ইজিলি যেতে পারবো। এইভাবে তোমরা এখানকার অঙ্কগুলো কিন্তু ইজিলি করতে পারবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।